এখানে সাইন করে দাও। ডিভোর্স পেপারটা সামনে এগিয়ে দিয়ে খুব শান্তভাবে কথাটা বলল অর্ণব। বিয়ের প্রথম রাতে স্বামীর হাতে ডিভোর্স পেপার দেখে বুকটা কেঁপে ওঠে অর্থির। মাথা তুলে অর্ণবের দিকে তাকালো সে। করুণ চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বিয়ের প্রথম রাতে ডিভোর্স পেপারে সাইন করার ভাগ্যটা বোধহয় তার কপালেই লেখা ছিল। অর্ণব আবার চোখের ইশারায় সাইন করতে বলল, কিন্তু অর্থি করুণ চোখে তাকিয়ে আছে। তার ধারণা অর্ণব একটু পর হুট করেই বলবে এটা মজা ছিল, কিন্তু না। তার ভাবনায় জল ফেলে অর্ণব তেজস্ব গলায় বলতেই ডিভোর্স পেপারে হাত তুলে নিল অর্থি। হাতটা কাঁপছে খুব। কাপা হাতে সাইন করে দিল চুপচাপ। অর্ণব কাগজটা হাতে তুলে নিল। তার মুখের কোণে একটা হাসি ফুটে উঠল। অর্থির দিকে তাকিয়ে বলল, তুমি তো সাইন করেই দিলে, এবার আমি সাইন করলেই সব শেষ। আগামী 6 মাস তোমাকে এই বাড়িতেই কাটাতে হবে। এক কথায় তোমার জীবনটা নির্ভর করবে আমার সিদ্ধান্তের উপর। যেদিন আমি সাইন করে দিব ওই দিনই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিছু না বলে চুপচাপ বসে আছে অর্থি। খুব করে অশ্রুসিক্ত হওয়ার জন্য উতলা হয়ে উঠেছে দু চোখ। কিন্তু সে ভাগ্যের কাছে হেরে নিশ্চুপ। তার ভাগ্যটা এতটা নিষ্ঠুর কেন? তা ছোট থেকে বারবার নিজেকে প্রশ্ন করে সে। অপরূপ সৌন্দর্যের অধিকারী অর্থে তার চোখ দুটো যেন স্পষ্ট মায়াজাল। যে কেউ বন্দী হতে পারে ওই চোখের দৃষ্টিতে। অনেক ছেলেই তাকে একবার দেখে ঘায়েল হয়েছে, একবার দেখে বিয়ে করার স্বপ্ন দেখেছে। অনেক ছেলেই তেমন করে অর্ণব। মাথায় বুদ্ধিও প্রচুর। সৌন্দর্য, বুদ্ধি, মেধা, চরিত্রবান, ধার্মিক, কোনো দিকেই কম নয় সে। সব গুণই আছে তার, তবে একটা গুণের অভাব আছে তার। আর তা হলো সে কথা বলতে পারে না। যার কারণে তাকে একবার দেখে পছন্দ করা মানুষগুলো এই সত্যটা জানার পর পিছু হেঁটে দূরে সরে যেত। খুব কষ্ট হতো অর্থের। মাঝে মাঝে আড়ালে বসে কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে প্রশ্ন করত, কেন তাকে এই গুণটা থেকে বঞ্চিত করেছে আল্লাহ। সব সময় স্বপ্ন দেখত তার জীবনে এমন একজন মানুষ আসবে যে তাকে বুঝবে। সুদর্শন হতে হবে না, ভালো মনের একটা মানুষ হলেই হবে। তাকে বুঝবে এমন একটা মানুষ, চিরকুট দিয়ে কথা বলবে তার সাথে, মনের কথা, গোপন কথা। চিরকুটের শব্দে প্রকাশ করবে তার ভালোবাসার বার্তাগুলো। অনেকক্ষণ ধরেই অর্ণবের ফোনটা বেজে উঠছে। ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে অর্ণব। অর্থে এখনো ওই রকম করেই বসে আছে। বারবার বেজে ওঠা অর্ণবের ফোনটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। কিন্তু কে এমন মানুষ যে আজ বাসর রাতে একের পর এক ফোন করেই যাচ্ছে? জানার ইচ্ছে হলেও ফোনের দিকে তাকালো না অর্থে। যদি অর্ণব রেগে যায়? একটু পর টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বেরিয়ে আসে অর্ণব। খাটের এক পাশে ফোনটা বাজতে দেখে এগিয়ে যায়, ফোনটা তুলে নেয়। দেখে তার গার্লফ্রেন্ড ঈশিতার ফোন। কান্নার ইমোজি দিয়ে ভরা মেসেঞ্জার। ফোনটা রিসিভ করেই ব্যালকানিতে চলে গেল অর্ণব। ফোনের ওপাশ থেকে ভেসে আসছে ঈশিতার কান্নার শব্দ। তুমি এমনটা কেন করলে অর্ণব? আমার ভালোবাসার কি কমতি ছিল? তুমি যখন যা চেয়েছো, যেভাবে চেয়েছো সেভাবে পেয়েছো আমায়। তোমার ভালোবাসা প্রমাণের জন্য সব করেছি আমি। তুমিও তো আমার মাথায় হাত রেখে বলেছিলে আমার কখনো ছাড়বে না। তাহলে কেন এমন করলে অর্ণব? আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি অর্ণব। ঈশিতাকে কি বলবে তা বুঝতে পারছে না অর্ণব। যে একটা ঘোরের মাঝে অর্থিকে বিয়ে করেছে সে, অর্থির মায়াজালে আটকে গিয়েছিল সে, তা কিভাবে ঈশিতাকে বোঝাবে? অর্ণবকে চুপ থাকতে দেখে কান্নার বেগ বাড়িয়ে দেয় ঈশিতা। কাঁদতে কাঁদতেই বলল, চুপ করে আছো কেন অর্ণব? কিছু বলো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পাগল হয়ে যাব আমি তোমাকে না পেলে, মরে যাব আমি। একটা দীর্ঘশ্বাস ছাড়লো অর্ণব। শান্তভাবে বলল, তোমাকে আমি সব বলবো ঈশিতা, প্লিজ ভুল বুঝো না। ভুল বোঝার আর কি বাকি রেখেছো তুমি? কিভাবে পারলে আমায় এত স্বপ্ন দেখিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে? প্লিজ ঈশিতা, মাথা ঠান্ডা করো। আমি তোমার সব বুঝিয়ে বলবো। আমি তোমার থেকে হারিয়ে যাইনি, আছি আমি। আর কিছু না বলে শুধু কাঁদছে ঈশিতা। ফোনটা রেখে রুমে আসলো অর্ণব। তার চোখে পড়লো অদ্ভুত সুন্দর একটা মায়াবী পরী। বসে আছে তার খাটের উপর। ইচ্ছে করছে এই মায়াপরীকে নিয়ে সারা জীবন একসাথে কাটিয়ে দিতে। সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য তার মাঝে ঢেলে দিয়েছে। কিন্তু তাকে নিয়ে চলবে কিভাবে সে? কিভাবে পরিচিত মানুষের সামনে দাঁড়িয়ে পরিচয় করিয়ে দিবে যে এটা আমার স্ত্রী?
পরিচিত মানুষগুলোই যখন প্রশ্ন করবে তখন তো কোনো উত্তর দিতে পারবে না সে, কারণ তার সেই শক্তিটাই নেই। সারা রাত কি এভাবে বসেই কাটিয়ে দিবে, নাকি দয়া আমার একটু ঘুমাতে দিবে? অর্ণবের কথায় খাটের একপাশে সরে বসলো অর্থি। অর্থির বিপরীত দিকে ঘুরে শুয়ে পড়ে অর্ণব। অর্থি চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। অর্ণব কিভাবে ফটফট করে কথা শুনিয়ে শুয়ে পড়ল। ইস, সেও যদি এভাবে কথা বলতে পারতো তাহলে হয়তো তার ভাগ্যটা অন্যরকম হতো। তার বাবা মা তাকে নিয়ে এত ভাবতে হতো না, আশেপাশের মানুষদের মুখে শুনতে হতো না এই মেয়েকে বিয়ে দিবে কিভাবে। এই ঘরে আসার পরও অনেক হাসি মুখে নতুন বউ দেখতে এসে গোমরা মুখে চলে গেছে অনেকে, কারণ নতুন বউ তাদের কোনো কথারই উত্তর দেয়নি। এরপর থেকে একে একে সবাই চলে গেল। কারো মুখে বলতে শুনেছে অর্ণব ভাই এমন রোবটটাকে কিভাবে বিয়ে করলো, বউ নাকি কথা বলতে পারে না। এটা কোনো কথা? এসব শুনে একটু মন খারাপ হয়নি তার, কারণ এসব শুনতে শুনতে সে ছোটবেলা থেকে অভ্যস্ত। চুপচাপ বসেছিল তার বিয়ে করা স্বামীর জন্য। তার বিশ্বাস ছিল এই মানুষটা তাকে একটু হলেও বুঝবে। তার জীবনে এই একটাই মানুষ এসেছে যে তার রাগ, ভালোবাসা, অভিমান সবকিছু চোখের দেখাতেই বুঝবে, মুখ ফুটে বলতে হবে না কিছুই। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে রুমে ঢুকেই প্রথমে এই ডিভোর্স পেপারটা এগিয়ে দিল তার দিকে। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে তার জন্য। অর্ণবের উল্টো দিকে ঘুরে শুয়ে আছে অর্থিও। ঘুম আসছে না তার। নিজেকে খুব অসহায় লাগছে আজ। নিজের ফ্যামিলিকে ছেড়ে যে মানুষটার হাত ধরে সারা জীবনের জন্য চলে এসেছিল, সেই মানুষটাই তাকে বুঝলো না। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে বালিশে পড়ল। তার জীবনটা এমন কেন হলো? সকালে রাঙা প্রভাতের মিষ্টি আলোয় চারপাশ ভরে গেছে। অর্ণবের ঘুম ভেঙে গেল। দেখে তার থেকে অনেকটা দূরে গুটিসুটি হয়ে শুয়ে আছে মেয়েটা। দেখেই মনে হচ্ছে হিংস্র বাঘের খাঁচায় পড়ে সে ভয়ে একপাশে গুটিসুটি মেরে আছে। অর্ণব খাট থেকে নেমে জানলার পর্দাটা সরিয়ে দিল। এক চিলতে আলো এসে অর্থের মুখে স্পর্শ করতেই অর্ণব অসম্ভব মুগ্ধতা খুঁজে পেল সেই মুখে। আচ্ছা, ঘুমন্ত মেয়েটাকে তার কাছে এত মায়াবী লাগছে কেন? ইচ্ছে করছে তার পাশে বসে কোলে মাথা তুলে দিয়ে সারা মুখ জুড়ে ভালোবাসার পরশেকে দিতে। এটাও কি পূর্বের মতোই একটা ঘোর? অর্থি থেকে চোখ ফিরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অর্ণব। বাইরে কয়েকজন মানুষ কাজ করছে, আর ঘরেও অনেকের কথাবার্তা শোনা যাচ্ছে। সকলেই উঠে গেছে তাড়াতাড়ি। হঠাৎই বাড়ির গেটে চোখ পড়তেই দেখে ঈশিতা বাড়ির ভেতরে আসছে। ঈশিতাকে দেখে যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল অর্ণব। ঈশিতাকে বাড়িতে ঢুকতে দেখেই বুকটা কেঁপে উঠল অর্ণবের। বিয়েতে প্রাক্তন প্রেমিকার সিনক্রিয়েট, এমনটা হলে আজ মান ইজ্জতের এক ফোঁটাও বেঁচে থাকবে না। যেভাবেই হোক ঈশিতাকে আপাতত কিছু একটা বুঝিয়ে হলেও এখান থেকে সরাতে হবে। আর এক মুহূর্ত দেরি না করে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় অর্ণব। দরজার কাজ অব্দি আসতে খেয়াল হয় পরনে একটা শর্ট প্যান্ট। নিচে অনেক মানুষ চলাচল করছে, এদের সামনে দিয়ে অন্তত শর্ট প্যান্ট পরে তো আর যাওয়া যায় না। মুখ দিয়ে মুহূর্তে একটা বিরক্তিকর শব্দ উচ্চারিত হয়। প্রবাদটা মনে হয় এই জন্যই তৈরি হয়েছিল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অর্ণব দ্রুত একটা ট্রাউজার পরে দৌড়ে নিচে চলে গেল। এদিকে ঘুম ভেঙে গেল অর্থের। মিঠি মিঠি চোখে তাকাতেই দেখে অর্ণব পাশে নেই। বিছানা থেকে নেমে ব্যালকনিতে আসতেই দেখে অর্ণব বাইরে একটা মেয়েকে আড়ালে নিয়ে গিয়ে কি যেন বোঝাচ্ছে। মেয়েটা কি রেগে আছে না কাঁদছে দূর থেকে স্পষ্ট বুঝতে পারছে না অর্থী। তাদের মাঝে কি কথা হচ্ছে ওটাও বুঝতে পারছে না সে। দেখো অর্ণব, আমি কিন্তু এখানে চিৎকার করে সবাইকে বলে দেব যে তোমার সাথে আমার কী কী ছিল। তুমি আমাকে বিয়ে করবে বলে আমার সব কেড়ে নিলে, আর এখন কীভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে এলে? তুমি কি ভেবেছ আমাকে এভাবে ঠকিয়ে তুমি সংসার পাতবে আর আমি কিছুই বলবো না? নিজের ভালোবাসার একজনের হাতে তুলে দেওয়ার মতন এতটাও উদার আমি নই। আমি এখানে সবাইকে বলে দেব সুইসাইড করবো আমি, আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব। আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী। কপালে এক হাত রেখে বিরক্তি প্রকাশ করলো অর্ণব। কিছুতেই এই মেয়েকে বোঝাতে পারছে না আজ। বিরক্তি কন্ট্রোল করে বলল, ঈশিতা প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সব বলবো। আমি একটা ঝামেলার মাঝে আছি। তোমার সাথে আমি বিকেলে দেখা করবো, এই প্রমিস। আর শোনো, আমি তোমাকে ঠকাবো না। ভালো, আমি তোমাকেই বাসি ঈশিতা। ঈশিতা একটা তাচ্ছিলের হাসি দিল আর বলল, এটা ভালোবাসা? ভালোবাসা হলে এই মেয়েকে কেন বিয়ে করলে? সত্যি বলতে ভয় পাচ্ছ যে?
আমি তোমার প্রয়োজন ছিলাম, প্রিয়জন না। বিকেলে তোমাকে আমি সব বলবো, এরপর তোমার যা ইচ্ছে তা বলবে, আমি নিষেধ করব না। এরই মাঝে অর্ণবের বাবা দূর থেকে ডাক দিল তাকে। অর্ণবের বাবার নাম ফয়েজ আহমেদ, খুব রাগী একজন মানুষ। তার মুখের উপর কথা বলার সাহস এই বাড়িতে কারো নেই। বিয়ের কয়েকদিন আগেও অর্ণবকে চড় থাপ্পড় মেরেছে। বাড়ির সবাই জমের মতো ভয় পায় এই লোকটাকে। কে এই মেয়ে? অর্ণব একটু আমতা আমতা করেই হুট করে বলল, আমার ফ্রেন্ড, ভার্সিটিতে একসাথে পড়েছিলাম, ওভাবেই পরিচয় আর কি। অর্ণবের আমতা আমতার শুনে ফয়েজ আহমেদ একটু সন্দেহের দৃষ্টিতে নিক্ষেপ করে, কিন্তু তা পুনরায় হাসির আড়ালে লুকিয়ে বলল, তোর ফ্রেন্ড হলে এখানে দাঁড় করে রেখেছিস কেন? ঘরে নিয়ে যা। না বাবা, ও একটা কাজে এখানে এসেছিল, তাই আমার সাথে দেখা করে যাচ্ছে, এখনই চলে যাবে। ফয়েজ আহমেদ আর কিচ্ছু না বলে ওখান থেকে প্রস্থান করলো। ঈশিতার হাত ধরে টেনে গেটের বাইরে আনে অর্ণব। আমি সব ঝামেলা মিটিয়েই বিকেলেই তোমার সাথে দেখা করছি, বের হওয়ার আগে তোমাকে ফোন দিব আমি, এখন এখান থেকে যাও। ঈশিতা কিছুক্ষণ অর্ণবের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। খুব ভয়ঙ্কর চাহনি। মনে হচ্ছে সে তার চাওয়াকে না পেলে সব উলটপালট করে ফেলবে। এরপর একটা রিক্সা ডেকে উঠে চলে গেল সে। বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিল অর্ণব। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে নিজেকে স্বাভাবিক করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। দেখে কাজ কামের ব্যস্ততা বেড়েছে আগের থেকে। অর্ণবের ছোট্ট বোন অর্ণি সকলকে চা দিয়ে অর্ণবের দিকে এগিয়ে আসলো। কি রে ভাই, এত সকালে কোথায় গিয়েছিলি তুই? ওদিকে মা তোকে সারা বাড়ি খুঁজছে। মা এখন কোথায়? ভাবি রুমে আছে। অর্ণব রুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে দেখে তার মা বেরিয়ে আসছে রুম থেকে। অর্ণবের পাশ কাটিয়ে চলে গেল, কোনো কথা বলল না। বিষয়টা এতটাও গুরুত্ব না দিয়ে রুমে প্রবেশ করলো অর্ণব। দেখে যে একটা গোলাপি কালার শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অর্থি। ঠোঁট দুটো গোলাপিতে, তবে ভয় লজ্জা দুটো মিশে আছে। আর্থির কাছে এগিয়ে গেল অর্ণব। এমন একটা রূপবতী মেয়েকে কেন আল্লাহ এই শক্তিটা থেকে বঞ্চিত রাখলো? সে তো এমন একটা মেয়েকেই চাইতো সবসময়। পেয়েও গেল তার স্বপ্নের রাজকুমারীর মতো একটা মেয়ে, কিন্তু কখনো কণ্ঠস্বর শুনতে পাবে না। এটা ভাবতে সবকিছুই যেন পানসে লাগে তার কাছে। অর্থির মাঝে তো নিজেকে তখনই হারিয়ে ফেলেছিল যখন সে অর্থিকে প্রথম দেখেছিল। সে চুপচাপ অর্থির সামনে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে। নিচের দিকে তাকিয়ে থাকা অর্থি এবার একটু অবাক হয়, অর্ণবের দিকে তাকায়। তার নিঃশ্বাস ভারিয়া হয়ে আসে। কি করবে এই লোকটা? মুহূর্তে অর্থিকে অবাক করে দিয়ে তার ফর্সা পেটে ঠোঁট ছুঁয়ে দেয় অর্ণব। অর্থি দু হাতে শাড়িটা খামচে ধরে, চোখ বুজে নেয়। জীবনে প্রথম কারো কাছে আসা, প্রথম কারো স্পর্শ। তার সমস্ত শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায় মুহূর্তেই। হাতের আঙ্গুলগুলো কাঁপছে তার। এক মুহূর্তের জন্য হলেও মনে হচ্ছে যে তার সমস্ত শক্তি কোথায় হারিয়ে গেছে এই স্পর্শে। অর্থের এমন কাঁপুনি অনুভব করে উঠে দাঁড়ায় অর্ণব। অর্ণবের চোখের দিকে তাকাতে পারছে না অর্থি। অদ্ভুত এক জড়তা কাজ করছে তার মাঝে। কাপা হাতে একটা কাগজ এগিয়ে দেয় অর্ণবের দিকে। অর্ণব কাগজটা হাতে নিয়ে দেখে ছোট্ট একটা লেখা, শেষে একটা রাগী ইমোজি আঁকা। মেয়েটা কে? কিচ্ছু না বলে সেখান থেকে চলে গেল অর্ণব। অর্ণবের হাব ভাব বুঝতে না পেরে আর্থি চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আশেপাশের বাড়ির মহিলারা আসলো নতুন বউ দেখতে। এসেই দেখে বউ নয় যেন ফুটফুটে একটা পরী বসে আছে তাদের সামনে, যার মুখশ্রীতে পুরোটাই যেন অদ্ভুত এক মাধুর্যতায় মোড়ানো। কিন্তু যখনই শুনলো অর্থিক কথা বলতে পারে না, তখনই হাবভাব বদলে যায় তাদের। কেউ বলে ওঠে, ফয়েজ আহমেদ তো ছেলের জন্য দেখে একেবারে ফুটফুটে একটা পরীই নিয়ে এসেছে রে। পাশ থেকে আবার কেউ মুখ বাঁকিয়ে বলল, পরী আনলে কি হবে, একমাত্র বউ হয়ে কার সাথে কথা বলার যোগ্যতাটাও তো নেই তার। দেশে কি মেয়ের অভাব ছিল? এত ভালো ভালো মেয়ে থাকতে ফয়েজ আহমেদ কিভাবে ছেলের গলায় একটা বোবা মেয়ে চাপিয়ে দিল? শুধু সুন্দর হলেই কি সব হলো নাকি? আশেপাশের মানুষদের মুখে এমন কটূক্তি শুনে কান্না যেন আসতে গিয়েও দলা পাকিয়ে আটকে যায় অর্থির গলায়। ছোট থেকে কেউ যখন তার দুর্বলতা নিয়ে খোঁচা দেয়, তখন খুব কষ্ট হয় তার। আর এই কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে না পারলেও যেন আরো দ্বিগুণ কষ্ট বুকের ভেতর চাপা থাকে। নীরবে বসে বসে কেঁদে সেই কষ্টগুলোকে অভিযোগ বানিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে বলে। আর তখন কষ্টগুলো অশ্রু হয়ে গাল বেয়ে নিচে আছড়ে পড়ে। আরতির বাড়ি থেকে লোকজন এসেছিল আজ। তাদের দেখে যেন আরতির অশ্রুসিক্ত চক্ষু যুগল আনন্দে নেচে উঠেছিল। যার আগে তার মা তাকে কয়েকটা উপদেশ দিয়ে গেল।
সবাই চলে যাওয়ার সময় অর্থী ছলছল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। কিভাবে দায়িত্ব শেষ বলে পর বানিয়ে চলে গেল তাকে। বিয়ের আগেও তো অনেক কথা শুনতো অর্থী। বারবার পাত্রপক্ষ এসে তাকে দেখে পছন্দ করলেও পরে রিজেক্ট করে দিত। অর্থীর মা তো তাকে বলেই দিয়েছিল যে বিষ খেয়ে মরে তাদের মুক্তি দিতে। অর্থী চুপচাপ সব শুনতো, নীরবে বসে বসে কাঁদতো। অথচ তার ভাইয়াও তার ছোট বোন ছিল, তার বাবা মায়ের খুব আদরের। তাদের কাছে তো অর্থী বোঝাই ছিল এতদিন। এখন তারা মুক্ত, কিন্তু ডিভোর্সের পর কোথায় যাবে সে? আর ডিভোর্সের কথাটা মাকে বললেও তো এতক্ষণে চড়থাপ্পড় দিয়ে তার গাল লাল করে দিত। মা তো তাকে বলেই দিয়েছে ধৈর্য ধরে থাকতে, যত কষ্টই হোক না কেন কখনো উহ শব্দ না করতে। অর্থী নিজেও জানে না তার ভাগ্যটা শেষে কোথায় গিয়ে দাঁড়াবে। গতকাল থেকে এই পর্যন্ত সময়টা সে একজন মানুষকে শুধু দেখেছে তার প্রতি স্বাভাবিক দৃষ্টিতে তাকাতে, আর সে হলো তার শ্বশুর ফয়েজ আহমেদ। আর বাকি সবাই তাকে অবহেলার দৃষ্টিতে দেখে। অর্থে এ বাড়িতে আসাটা কারো কাছে সন্তুষ্টজনক নয়। ফয়েজ আহমেদ সবসময় চাইতো তার ছেলের জন্য শান্ত শিষ্ট সুন্দর গুণবতী সংসারী একটা মেয়ে আনতে, আর সে পেয়েও গেল। প্রথম যেদিন অর্ণব সহ সবাই অর্থীকে দেখতে গেল, তখনই অর্ণব দেখলো ব্যালকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অসম্ভব সুন্দরী একটা মেয়ে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল মেয়েটার দিকে। লজ্জায় মুখ লুকিয়ে ভেতরে চলে গেল মেয়েটা। এরপর যখন অর্থীকে তাদের সামনে নিয়ে আসা হয়, তখনই হার্টবিটটা মুহূর্তেই বেড়ে গেল অর্ণবের। সে তখন এত কিছুই জানতো না। মাকে ফিসফিসিয়ে বলল, আমার এই মেয়েটাকে লাগবে মা। ফয়েজ আহমেদ খুশি মনে এঙ্গেজমেন্ট এর রিং পরিয়ে দিল। আর অর্ণবও একটা ঘোরের মতো আর্থির মাঝে ডুবে যেতে শুরু করলো। ঈশিতার সাথে এ কয়েকদিনে কোনো যোগাযোগ করেনি সে। একেই বলে প্রকৃত স্বার্থপর। অর্ণবের কথায় বিয়ের ডেট আরো এগিয়ে দিল তারা। আর 3 দিন পরই বিয়ে। আর তখনই অর্ণব নিজের ঘর থেকে বের হলো, যখন শুনতে পেল তার হবু স্ত্রী কথা বলতে পারে না। বিয়ে ক্যান্সেল করতে চাইলেও তার বাবার কারণে পারেনি, কারণ তিনি তার সম্মান হারাতে চায় না। আর বিয়ে সব ঠিকঠাক হয়েছে অর্ণবের কথাতেই, তাই বাধ্য হয়ে বিয়েটা করতেই হলো তাকে। কিন্তু এর মাঝে কয়েকদিনে নতুন প্ল্যান তৈরি করে ফেলে অর্ণব। এরপরই হাসি মুখে বিয়েটা করে সে। বিকেলে ঈশিতার সাথে দেখা করে অর্ণব। ঈশিতাকে সবকিছুই খুলে বলে যে বাবার জোরাজুরিতে বিয়েটা করতে বাধ্য হয়েছে সে। আর অর্থীর থেকে অলরেডি ডিভোর্স পেপারে সাইন করিয়েও নিয়েছে যে অর্থী যতদিন টিকে থাকতে পারে ততদিন এ বাড়িতে বউ হয়ে থাকবে সে। প্রথমে ঈশিতার ঘোর বিরোধিতা ছিল অর্ণব কেন এতদিন অন্য একটা মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু পরে সেও মেনে নিল ব্যাপারটা। অর্ণব যখন বলল খুব তাড়াতাড়ি অর্থীকে ডিভোর্স দিয়ে ঈশিতাকে বিয়ে করবে সে। আর মাঝখানে এই সময়টা অর্থীর সাথে সে এমন কিছুই করবে যে অর্থীর সহ্যের বাঁধ ভেঙে নিজে থেকে অর্ণবের থেকে সরে চলে যাবে। আর অর্থীর ডিভোর্স পেপারে সাইনটা সবাইকে দেখিয়ে বলবে অর্থী তাকে ডিভোর্স পেপার দিয়ে এ বাড়ি থেকে চলে গেছে। এরপর তাদের ডিভোর্স হওয়ার পর যখন অর্ণব দ্বিতীয় বিয়ের কথা চলবে, তখন ঈশিতাকে বউ বানিয়ে ঘরে তুলে আনবে সে। প্ল্যানটা ভালো লাগলো ঈশিতার, তাই সেও না চাইতেও অর্ণবকে সময় দিল কিছুদিন। এরপর কেটে গেল 2 দিন। বাবার বাড়ি থেকে এই 2 দিনে কোনো খোঁজ খবর নিল না কেউ। তবু মন খারাপ হলো না অর্থীর, কারণ তাদের মাথার বোঝা কমেছে। খোঁজ না নিলেও পারে, তারা তো দিব্যি ভালো আছে। ফজরে নামাজ পড়ে কিচেনে চলে যায় সে। সবার জন্য নাস্তা বানাতে হবে। সারাদিনের রান্না বাড়াও সে করে। খারাপ লাগে না, ভালোই লাগে তার। সময়টা কেটে যায় সুন্দরভাবেই। তার রান্নার বেশ প্রশংসা করে তার শ্বশুর। বিয়ের আগেও বাড়িতে মায়ের সাথে সব কাজই করতো অর্থী। তার ছোট বোন ছিল বাবা মায়ের খুব আদরের, তাকে কাজ করতে দিবে না তারা। আর ভাইও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। ভাইয়ের বিয়ের পর শুরু হয়েছিল অশান্তি। তার ভাবি 2 চোখে দেখতে পারতো না তাকে। আর থেকে সারাদিন বাড়ির সব গাধার খাটুনি দিয়ে খাটাতো। নিজের ব্যক্তিগত কাজগুলোও করাতো সে। তাই তো সে সুবাদে প্রায় সব কাজই অর্থী জানে। রান্না বাড়ার থেকে শুরু করে কাপড় কাচা, ঘর মোছা, সব কাজই সে অভ্যস্ত। নিজের মতো করে চুপচাপ নাস্তা তৈরি করছে সে, কারণ সময় মতো না হলে সকাল সকাল এক গাদা কথা শুনতে হবে। মামার বাড়িকে মধুর হাড়ির সাথে তুলনা করলেও শ্বশুর বাড়িকে কেউ মধুর হাড়ির সাথে তুলনা করতে শুনেনি সে। কাজে এখানে হিসেব করেই চলতে হবে খুব। সেদিন যখন বউ ভাত শেষ করে সবাই চলে গেল, সেদিনই সন্ধ্যায় তার শাশুড়ি এসে বলল
আগামীকাল থেকে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। এরপর ঘর মুছে রান্নাবান্না করতে হবে। বাড়ির সব কাজ নিজের হাতে ধরে করতে হবে। নতুন বউ সেজে বসে থাকলে চলবে না। অর্থেও কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে বুঝে গেছে এ বাড়িতে থাকতে হলে তাকে খুব লড়াই করেই থাকতে হবে, কারণ কাজের মেয়েটাকেও বাদ দিয়ে দিয়েছে। এত বড় বাড়ির সব কাজ এখন অর্থিকেই সামলাতে হবে। হাতে গরম তেলে ছিটকে পড়তে ভাবনা থেকে বেরিয়ে লাফিয়ে ওঠে অর্থি। হাতের অংশটা গালে নিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। এরপর পুনরায় নিজের কাজে মন দিল সে। আজ ছুটির দিন, তবুও সকাল সকাল বেরিয়ে গেল অর্ণব। সকলকে নাস্তা দেওয়া শেষে সারা বাড়ি গোছগাছ করছে সে। এই বাড়ির কেউ তার সাথে তেমন একটা কথা বলে না প্রয়োজন ছাড়া। মা মাঝে মাঝে আসে কাজের ফরমাইশ দিতে। অর্ণবের ছোট বোন অর্ণি দুদিন এসেছিল তার কাছে, আর আড্ডা দিতে পারত না দেখে বিরক্ত বোধ করতো সে। এখন আর আসে না। কলেজ থেকে আসার পর ফোন নিয়ে পড়ে থাকে। অর্থি যখন একা থাকে, বোরিং ফিল করে, তখন নিরিবিলি এক জায়গায় বসে নিজের ইচ্ছেগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। নানান ইচ্ছে জাগে তারও। ছোটবেলা থেকেই লিখতে লিখতে হাতের লেখা চমৎকার সুন্দর তার। বিকেলে ব্যালকনিতেই বসে আছে অর্থি। বাইরে হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। সূর্যটাও সাদা থেকে হলদে হয়, এখন কমলা রঙের রূপ নিচ্ছে। ঠোঁটে মুচকি হাসি রেখে বাইরে তাকিয়ে আছে সে। মনে জেগে ওঠে তার ইচ্ছেগুলো। এমন একটা বিকেল চাই প্রিয় মানুষটার কাছে, যেই বিকেলে একে অপরের হাত ধরে নীরব রাস্তায় হেঁটে বেড়াবো। বাতাসে আমার চুল এলোমেলো করে দিয়ে যাবে, আর তা খুব যত্ন করে কানের পাশে গুজে দিবে সে। একটা রিক্সা নিয়ে সারা বিকেল ঘুরবো, তার হাতে হাত রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা নিব, আর সে তা নিজ হাতে একটা একটা তুলে পরম ভালোবাসা নিয়ে খাইয়ে দিবে আমায়। এরপর আরেকটু সামনে গিয়ে দুইজন মিলে একটা আইসক্রিম ভাগ করে খাবো। শুনেছি এই ছোট্ট ছোট্ট কাজগুলোতেও ভালোবাসার জন্ম হয়। সে একটা বেলি ফুলের মালা নিয়ে আমার চুলে পরিয়ে দিবে। একসাথে নৌকায় করে ঘুরবো আমরা। কুলকুল পানির শব্দ ভেসে আসবে কানে। সেই পানিতে আলতা লাগানো পা দুটো ডুবিয়ে রাখবো আমি। পানি নিয়ে খেলা করব। বাচ্চা মতো মেতে উঠবো। সে কিছু বলবে না, আমার বাচ্চামো দেখে হাসবে। আবার তার মুখে পানি ছিটিয়ে মারতেই তার হাসি মুখ রেগে ফায়ার হয়ে যাবে। তখন আমিই হেসে দিব। আসার সময় কাচের চুড়ির বায়না করব। এরপর সে চুড়ি নিয়ে আমার হাতে পরিয়ে দিবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তার হাত ধরে কিছুটা পথ এগিয়ে দিয়ে 2 কাপ চা নিব দুজনে। বন্ধুর মতো আড্ডা হবে আমাদের। এরপর একটা রিক্সা ডেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা। রাতের আকাশের নিচে রিক্সায় করে বাড়ি ফিরবো আমরা। হুট তোলা রিক্সায় সে আমায় এক হাতে জড়িয়ে কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলবে ভালোবাসি। বাসায় ফিরবো দুজন। দিনটা থাকবে আমার কাছে খুব আনন্দের একটা দিন। আর এই আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যখন সে আমার হাতে একগুচ্ছ গোলাপ দিয়ে বলবে, তোমার না গোলাপ খুব পছন্দের? আমি মাথা দোলাবো, আর সে মুচকি হেসে গোলাপ গুচ্ছটা আমার দিকে এগিয়ে দিয়ে বলবে, আর আমার পছন্দ হলে তুমি দিবেন এমন একটা বিকেল উপহার হিসেবে আমাকে। এগুলো নিতান্তই অবাধ্য কাল্পনিক স্বপ্ন আমার, যা হয়তো কখনোই পূরণ হবে না। আমি যদি অন্য মেয়েদের মতো স্বাভাবিকভাবে চলতে পারতাম, তাহলে হয়তো আমার সাথে এই স্বপ্নগুলো মানানসই হতো। আবার একটা দীর্ঘশ্বাস নিল সে। একটু পরেই মাগরিবের আজান দিবে। ছাদ থেকে কাপড়গুলো আনতে হবে। ওদিকে তার প্রিয় স্বামী অন্য একটা মেয়ের বুকে শুয়ে আছে। অন্য কারো কাছে সুখ খুঁজতে ব্যস্ত সে। অর্ণব একটা পাতলা চাদরের নিচে ঈশিতাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এদিকে অর্থি তাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে ব্যস্ত। আজ সারাদিন ঈশিতাকে সময় দিল অর্ণব। দিন শেষে এখন পাতলা চাদরের নিচে একে অপরের সাথে মিশে আছে এক হয়ে। বুকের উপরে শুয়ে থাকা অবস্থায় অর্ণবের চুলে হাত দিয়ে বিলি কাটছে ঈশিতা। অর্ণবের গাল ভর্তি কয়েকটা চুমু দিয়ে বলল, এই মেয়েটাকে কবে বের করবে বাসা থেকে? সব যেন দিন দিন অসহ্য লাগছে আমার কাছে। অর্ণব চোখ বুজে শুয়ে আছে। ঈশিতার কথায় কোনো ভাবান্তর নেই তার। অর্ণবের এমন নীরবতা দেখে রাগ হলো ঈশিতার। অর্ণবের বুক থেকে মাথা তুলে বলল, কী হলো, চুপ করে আছো কেন? তুমি কি সত্যি এই মেয়েটাকে বাসা থেকে বের করে আমাকে বিয়ে করবে?
নাকি সব মিথ্যে আশ্বাস দিয়ে আবার আমায় ব্যবহার করছো? অর্ণব এবার কপালে চামড়া ভাঁজ করে ঈশিতার দিকে তাকালো। অর্ণবের দৃষ্টিতে কোনো অন্যদিকে চোখ ফিরিয়ে নিল ঈশিতা। শান্তভাবে অর্ণব বলল। তোমার কি মনে হয়? ঈশিতার সোজা উত্তর। আমার কি মনে হয় আমি জানি না, আমি শুধু জানি আমি তোমাকে চাই। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এসব ঝামেলা সরাও, আমার কিছু ভালো লাগছে না। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল অর্ণব। আরও কিছুদিন যাক, হুটহাট কোনো কাজ করা ঠিক না, ঠান্ডা মাথায় করাই ভালো। আর যদি মেয়েটা না চায় আর সবাইকে বলে দেয় এসব তোমার জন্যই হচ্ছে, তখন? ও এটা করবে না, আর করার সুযোগও পাবে না, আর করলেও তা তখন বোঝা যাবে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল অর্ণব। হুট করে উঠে বসে ঈশিতা। ঈশিতার এমন কাণ্ডে অবাক হলো অর্ণব। সবকিছু বোঝার চেষ্টা করতে ঈশিতার দিকে তাকিয়ে রইল। হুট করে ঈশিতা বলল। মেরে দিব। অর্ণব একটু অবাক হয়ে বলল। মানে? ওর থেকে? তুমি কি পাগল? লাভ কি হবে? শেষে তো জেলেই পড়ে থাকতে হবে। কেউ জানলে তো জেলে যাব তাহলে। দেখো ঈশিতা, আমি কিছুই বুঝছি না তোমার মাথায় কি চিন্তা ঘুরপাক খাচ্ছে। সোজাভাবে বলি, তুমি ওর থেকে নিয়ে ঘুরতে বের হবে, বাকিটা আমিই দেখে নেব। এরপর সবাই জানবে এটা একটা অ্যাক্সিডেন্ট। অর্ণবের কাছে এতক্ষণ এগুলো ঈশিতার পাগলামো মনে হলো। এবার সিরিয়াস ভাব নিয়ে বলল। তার মানে আমি আর ওই মেয়ে তোমার কাছে দুজনই এক? আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে, আর বলো ভালোবাসো? অর্ণব কিচ্ছু না বলে চুপচাপ রইল। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলো অর্থি। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে বসলো ফোনটা হাতে নিয়ে। তখনই ভাইয়ার মেসেজ আসলো। খুশিতে যেন দু চোখ ভরে আসে অর্থির। খুশি মনে দ্রুত মেসেজ সিন করে সে। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। বাবা মার ঐশী কেমন আছে? তারাও ভালো আছে। আচ্ছা ভাইয়া, আমি কি তোমার আসল বোন না? আমি কি বাবা মায়ের আসল মেয়ে না? এমন কেন বলছিস? তাহলে এত দিন হয়ে গেল, তবুও আমি ভালো আছি কিনা এটা জানারও কারো সময় নেই। মনে হচ্ছে তোমরা যেন মুক্তি পেয়ে গেছো আমার থেকে। আমার তো খুব কষ্ট হয় তোমাদের জন্য। বাবা মায়ের কি আমার জন্য একটুও খারাপ লাগে না? মন খারাপ করিস না বোন, ইদানিং ব্যস্ততা একটু বেশি, তাই সময় হচ্ছে না। এই 2-1 দিনের মধ্যেই আমি দেখতে আসবো তোকে। মুহূর্তেই যেন অর্থির মনটা আনন্দে নেচে উঠল। খুশিতে হকচকিয়ে বলল। সত্যি ভাইয়া? সত্যি। আর ওখানে তোর কোনো কষ্ট হচ্ছে না তো বোন? না ভাইয়া, কি বলো, এখানে সবাই খুব ভালো। ওরা আমাকে নিজের মেয়ের মতোই আদর করে। মনে হচ্ছে আমি তোমাদের কাছেই আছি। খুব ভালো এখানে সবাই। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এর মাঝে দরজার সামনে তার শাশুড়ি এসে বলল। নবাবজাদির মতো যে এখানে বসে আছো, রাতের খাবার কি আমাদের কপালে জুটবে? নবাবজাদির মতো ফোন গোতাতে রাতের খাবার রান্না করবে কে? কথা বলারও তো শক্তি নেই। সারাদিন ফোন নিয়ে করোটা কি শুনি? এটা তোমার বাবার বাড়ি নয় যে পায়ের ওপর পা তুলে খাবে। আর প্রতিদিন সন্ধ্যায় যে চা বানিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তা কি ভুলে গেছো? ফোন রেখে দ্রুত সেই কাজে হাত লাগাও। শাশুড়ি এক গাদা কথা শুনিয়ে চলে গেল সেখান থেকে। সারাদিন কাজ করে এখন মাত্র একটু ভাইয়ার সাথে কথা বলার জন্য ফোন টিপছিলাম, আর বলছে সারাদিন ফোন নিয়ে থাকি। একটা নিঃশ্বাস ছেড়ে ভাইয়াকে আবার মেসেজ দিল। আচ্ছা ভাইয়া, এখন আসি, পরে কথা বলবো। মা ডাকছে আমায়। বলেছি না, ওরা আমাকে নিজের মেয়ের মতো ভাবে। একটু চোখের আড়াল হলেই ওরা খোঁজে, তাদের কাছে ডেকে নিয়ে যায় আমাকে। এখানে সবাই খুব ভালোবাসে আমাকে, খুব। রাত তখন 11টা। সবাই খেয়ে ঘুমিয়ে গেছে, আর অর্থি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চুপচাপ। পরিবেশটা কত সুন্দর। একটু একটু করে নিস্তব্ধ হয়ে যাচ্ছে রাতটা। সবাই ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে রাতটাকে একা করে দিয়ে। তার একটা স্বপ্ন ছিল, এমন নির্জন রাতে প্রিয় মানুষটার কাঁধে মাথা দেখে একসাথে ছাদে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে তার কথা শুনবে। কিছুক্ষণ ধরে অর্থির দিকে চেয়ে আছে অর্ণব। অর্থির ফর্সা ত্বক, চিকন ঠোঁট, মায়াবী চোখ যেন মুহূর্তেই মুগ্ধ করে ফেললো তাকে। অর্থের মাথা থেকে পা পর্যন্ত চেয়ে একটা ঘোরের মাঝে চলে গেল সে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মায়াবতী মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে।
হুট করে কেউ এসে পেছন থেকে জড়িয়ে ধরতেই কেঁপে ওঠে অর্থি। কানের পাশে ঠোঁট ছোঁয়াতে সারা শরীর অবশ হয়ে যায় তার। পেছনে ফিরে তাকানোর আগেই তাকে কোলে তুলে নেয় অর্ণব। কিছু বলার শক্তিও যেন পাচ্ছে না অর্থি। অর্ণবের দিকে চেয়ে এটাও বোঝা যাচ্ছে না অর্ণব কি তাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে, নাকি গভীর রাত হওয়ায় তার পুরুষত্ব জেগে উঠেছে। অর্থি চাইলেও অর্ণবকে কিছু বলতে পারছে না নিজেকে ছাড়িয়ে নিতে। যাই হোক, স্বামী তো। এই প্রথম তাকে এতটা কাছে টেনে নিল সে। সকালে ঘুম ভাঙতেই অর্ণবকে পাশে দেখে অবাক হয় অর্থি। হুট করে মনে পড়ে গেল কাল রাতে ঘটে যাওয়া ঘটনা। মুহূর্তেই লজ্জায় সারা শরীর গুটিয়ে আসে তার। উঠতে গেলে অনুভব করে মাথাটা প্রচুর ধরে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা পার হয়ে গেছে। ফজরের নামাজও আদায় হলো না আজ। আবার এখন নাস্তা না বানালে এক গাদা কথা শুনতে হবে। আর কিছু না ভেবে চুপচাপ একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। আজ দিনটা কেমন অন্যরকম মনে হচ্ছে। কারণটা হয়তো অর্ণব, তবে আজ অন্য একটা বিষয় খুব মনে পড়ছে তার। প্রান্তর কথা কেন যেন আজ খুব মনে হচ্ছে। সে জানে না কেন, তবে বুঝতে পারছে আজ প্রান্তকে মনে পড়ছে খুব। ছেলেটা কত পাগলামো করেছিল তার জন্য, কতভাবে তার ভালোবাসার প্রকাশ করেছিল। অর্থি চাইলেও তাকে কিছু বলতে পারেনি, কারণ অর্থি মনে করতো তার ফ্যামিলি তার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটাই তার জন্য ভালো হবে। আজ সন্ধ্যায় বাসায় ফিরে আসা অর্ণব। এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসার কারণটা বুঝতে পারেনি অর্থি। হয়তো কাজের চাপ একটু কম ছিল। অর্ণব এসে অর্থির সামনে দাঁড়ালো। অর্থির দুগালে হাত রেখে বলল, রাতের শহরটা দেখবে? বের হবে আমার সাথে? অর্থির চোখ দুটো আনন্দে নেচে উঠল। সে ঝটপট মাথা ঝাঁকালো, যার মানে এসে যাবে। অর্ণব একটু হেসে বলল, আচ্ছা, দ্রুত তাহলে রেডি হয়ে নাও। অর্থি খুশি মনে রেডি হতে চলে গেল। তবে আজ অর্ণবের ভালোবাসার মাত্রা একটু বেশিই মনে হচ্ছে তার কাছে। অতি জিনিসটা বলতেই ভয়ঙ্কর হয়। হয়তো অর্ণবের ক্ষেত্রেও তাই। হয়তো হুট করে আজ তার এত ভালোবাসার পেছনেও কোনো কারণ আছে। তবে তা জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই অর্থের। তার মন জুড়ে আর একটা কথাই বলছে, যে কতদিন পর অর্ণব আমার সাথে স্বাভাবিক আচরণ করছে। মায়া থেকেই তো ভালোবাসার জন্ম, হোক না শুরু একটু একটু করে। অর্ণবের সাথে বের হলো সে। আজ খুব খুশি। অর্ণব ড্রাইভিং করছে, আর পাশেই বসে আছে সে। চুলগুলো হালকা উড়ছে তার। তবে এই সন্ধ্যের পর অর্ণব তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই তার অজানা। তবে স্বামীর সাথে জাহান্নামে যেতেও রাজি সে। এরপর একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামলো। অর্থি বাইরের দিকে তাকিয়ে দেখে বাড়িটা খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো। ভেতরে অনেক মানুষের কোলাহল শোনা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে বা পার্টি। এত কিছুর মাঝে অর্ণব তাকে স্ত্রীর পরিচয় এখানে নিয়ে আসবে, তা ভাবতেই অবাক হচ্ছে অর্থে। গেটের সামনে আসতেই দুটো ছেলে এসে রিসিভ করলো তাদের। ভেতরে ঢুকে চারদিকে তাকাচ্ছে সে। কত বড় আয়োজন! এর আগে কখনো এমনটা দেখেনি অর্থে, কারণ এমন কোনো অনুষ্ঠানে তাকে কখনো নিয়ে যায়নি তার বাবা মা। মান সম্মানের ভয়ে অর্থিকে ঘরে রেখে যেত সবাই। প্রথম প্রথম খুব কান্না পেলেও পরে সব মেনে নিতে শিখে যায় অর্থি। আজ ওসব মনে পড়তে চোখে জল আসে তার। তার ফ্যামিলি তাকে কোথাও নিয়ে যেতে লজ্জা পেত, কিন্তু অর্ণব লজ্জা পাচ্ছে না। ঠিকই তার স্ত্রীর পরিচয় নিয়ে এলো। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও নয়। সত্যিই ভালোবাসা তৈরি হতে সময় লাগে। আজ নাকি অর্ণবের অফিসের কোন কর্মকর্তার ফার্স্ট বিবাহবার্ষিকী, তাই এই পার্টির আয়োজন। অনেকে এসে অর্ণবের সাথে হাত মিলিয়ে মত বিনিময় করছে। চারপাশে চোখ বুলাতেই চারপাশের মানুষগুলো দেখে রাগ হলো অর্থে। তাকে দেখে অনেকেই হাসাহাসি করছে। কারণটা হয়তো তার ড্রেস আপ। পার্টিতে সব মেয়েরাই এসেছে ছোট ছোট কাপড় পরে, যেখানে তাদের শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। আর এদের মাঝে অর্থই একমাত্র ব্যক্তি যে বোরখা আর হিজাব পরে এসেছে, হাতেও কালো রঙের মুজো পরা। এসব পরে পার্টিতে আসায় অনেকেই তার দিকে চেয়ে হাসাহাসি করছে। বিষয়টা খুব খারাপ লাগছে তার। অর্ণবের পাশে পাশেই হাঁটছে সে চুপচাপ। কয়েকজন তার সাথে কথা বলতে চাইলে অর্ণব তা মানিয়ে নিচ্ছে, যে অর্থির ঠান্ডা লেগেছিল তাই গলা ব্যথা। আবার কেউ কেউ অর্থির সাথে হাত মেলাতে আসলেও অর্থি সরে অর্ণবের পেছনে গিয়ে দাঁড়াচ্ছে, কারণ পরপুরুষের সংস্পর্শে আসা ঠিক না এই ভেবে। পার্টিতে প্রায় সব কাপালই নিজেদের মতো নাচছে। অনেকে হাতে মদের বোতল। আর অর্থি অর্ণবের পাশে অর্ণবের এক হাত ধরে দাঁড়িয়ে আছে। অর্ণবের দিকে চেয়ে ইশারায় বলছে তার এখানে ভালো লাগছে না, বাড়ি চলে যাবে সে। অর্ণব হেসে অর্থিকে নিয়ে একটু সামনে এগিয়ে গেল। সেখানে ঈশিতা একটা টেবিলে বসে আছে, তার হাতেও অ্যালকোহল।
অর্থিকে নিয়ে তার সামনে টেবিলে বসলো অর্ণব। ঈশিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এটা তোমার বউ? হ্যাঁ। কিন্তু এটাকে দেখতে তো মনে হচ্ছে প্রাচীনকালের মেয়ে বিয়ে করেছো তুমি। ড্রেস আপ সেই প্রাচীনকালের খেতেদের মতন। অর্থির খারাপ লাগলো ঈশিতার কথায়। ইচ্ছে করছে এখন ঈশিতাকে কিছু কথা শোনাতে, কিন্তু সে চাইলেও তো পারবে না। তাই চুপচাপ বসে আছে। ভেবেছে তার হয়ে উত্তরটা অর্ণবই দিয়ে দিবে এই বাজে মেয়েকে, কিন্তু অর্ণবের মাঝে এমন কোনো প্রতিক্রিয়া নেই। সে হেসে ঈশিতাকে বলল। ও এমনই, পর্দা করে চলে। ঈশিতা টেবিলে 2 হাত রেখে অর্থির দিকে চেয়ে বলল। তা কেমন আছো হুজুরিনী? অর্থি চুপচাপ বসে আছে। এর মাঝে অর্ণব অর্থির উদ্দেশ্যে বলল। কি হলো অর্থি, উত্তর দাও। এবার অর্থি মাথা তুলে অর্ণবের দিকে তাকায়। অর্ণব সব জানার পরও মেয়েটার সাথে তাল মিলাচ্ছে। অর্ণব এবার হেসেই বলল। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি কথা বলতে পারো না, তাই প্রশ্নের উত্তর দিতে পারছো না। সো স্যাড। অর্থি এবার ভালোই বুঝতে পারছে অর্ণব মেয়েটার সাথে তাল মিলিয়ে তাকে অপমান করছে। যে যাই বলুক, অর্ণবের কাছে এসব শুনে খারাপ লাগছে তার। অর্ণব আবারও বলতে লাগলো। বুঝে গেছো তো নিজের লেভেলটা? কি ভেবেছিলে আমি ভালোবাসা দেখিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি? বুঝছো, আমি তোমাকে এখানে এনেছি এই জন্য যে তুমি নিজের অবস্থানের কথা জানতে পারো, নিজের যোগ্যতা ঠিক কতটুকু তা বুঝতে পারো। এবার তুমি নিজেকেই প্রশ্ন করো যে তুমি আমার কাছে যে ভালোবাসা আশা করো, সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতাটা কি তোমার আছে? কতটুকু আছে? আসার পর থেকে এই পর্যন্ত আমার একটা ক্লায়েন্টের সাথেও তো তুমি কথা বলতে পারোনি। এবার তো বুঝতে পারছো নিজের অবস্থানটা? অর্থি কিছু বলতে পারছে না, চুপচাপ বসে অপমান সহ্য করছে সে। চোখ দুটো ভিজে উঠেছে তার। নিজের প্রিয় মানুষটার কাছ থেকে অপমান সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মানো মানুষ খুবই কমই আছে। ওখানে আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এসে রাস্তায় দাঁড়ায় অর্থি। এখানে মানুষজন তেমন একটা নেই, তাই তো রাস্তার এক পাশে বসে হু হু করে কেঁদে উঠেছে। ভেবেছিল তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু আজ বুঝতে পারছে চোখের জল কখনোই শুকায় না, সময় হলে ঠিকই বেরিয়ে আসে। খুব কষ্ট হচ্ছে আজ তার। একটা মানুষ হাত দিয়ে আঘাত করলে তা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়, মুখ দিয়ে গালি দিলে সেটাও ভোলা যায়, কিন্তু নিজের দুর্বলতা নিয়ে আঘাত করলে কষ্টটা খুব গভীরে গিয়ে লাগে। এর মাঝে অর্ণব এসে গাড়ির সামনে দাঁড়ায়। অর্থিকে এভাবে কাঁদতে দেখে অর্থির এক হাত ধরে গাড়িতে উঠায় সে। তারপর সোজাসুজি বলে দেয় সব কান্না এখানে শেষ করতে। তার বাসায় গেলে বাবার সামনে যেন ভেজা চোখ নিয়ে না যায়, কারণ বাবার মনে কষ্ট দিতে চায় না। বাবাকে খুব ভালোবাসে সে। বাড়িতে ঢুকে সবার সামনে হাসি মুখে চেষ্টা করে থাকার, কিন্তু রুমে এসে সেই হাসি বিলীন হয়ে যায়। না চাইতেও বারবার চোখে জল গড়িয়ে পড়ে। এর মাঝে অর্ণব এসে বলে। ন্যাকামির সাগর এখনো শুকায়নি দেখছি। অর্থি আর চুপ না থেকে তার ছোট্ট খাতাটা আর কলম নিয়ে অর্ণবের সামনে আসে। দেখুন, আপনি যেমন একটা মানুষ তেমন আমিও একটা মানুষ। আমার দুর্বলতা নিয়ে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। আর সবচেয়ে বড় কথা হলো আমাকে আপনি নিজেই পছন্দ করে বিয়ে করেছেন, এরপর নিজেই সব করছেন। আমি চুপচাপ সব সহ্য করে যাচ্ছি আপনাকে সম্মান করি বলে, তাই বলে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন না। এটাই ছিল অর্ণবের কাছে তার দ্বিতীয় লেখা। অর্ণব কাগজটা হাতে নিয়ে হাসলো, তারপর বলল। বাপরে, সাহসও দেখছি দিন দিন বেড়েই চলছে। হ্যাঁ, তো কি করেছি আমি শুনি? অর্থে আবারও একটা লেখা অর্ণবের দিকে এগিয়ে দিল। ওই বাজে মেয়েটার সামনে আমায় এভাবে অপমান করেছেন কেন? অর্ণব কাগজটা হাতে নিয়ে অর্থের গালে একটা চড় বসিয়ে দেয়। তোমার সাহস কি করে হয় ঈশিতাকে বাজে মেয়ে বলার? তার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস কখনো মিলিয়ে দেখেছো? যোগ্যতা যতটুকু আছে তার মাঝেই থাক। হ্যাঁ, বেশি এগোতে যেও না। অর্থি গালে হাত দিয়ে তাকিয়ে রইল অর্ণবের দিকে। স্বামীর অধিকার ফলাতে তার যোগ্যতার প্রয়োজন হয় না, আর সে স্ত্রী হয়েও একটু ভালোবাসা চাইলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে। অর্ণবের এই কদিনের আচার ব্যবহারে মনে হয়েছিল প্রথম দিনের তুলনায় অনেকটাই বদলে গেছে অর্ণব। বুকে চাপা কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল অর্থি। তার চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ল। রাতে খাবার আর খাওয়া হয়নি, চুপচাপ শুয়ে আছে। তার ভাগ্য আর দুর্ভাগ্যের মাঝে পার্থক্য খুঁজে বেড়াচ্ছে। ঘুরে ফিরে উত্তরটা একই জায়গায় এসে থামে। সে কথা বলতে পারে না, এটাই তার অপরাধ। কিন্তু সবাই এটা কেন বুঝতে চায় না যে এর পেছনে তো তার কোনো হাত নেই, পুরোটাই সৃষ্টিকর্তার ইচ্ছে।
এই একটা কারণেই সারা জীবন মানুষের মুখে এটা ওটা শুনে এখন বিয়ের পরও স্বামীর কাছে অপমানিত হচ্ছে। মেসেঞ্জারে একটা মেসেজের শব্দ আসতে চোখ মুছে ফোনটা হাতে তুলে নিল সে। দেখে একটা অ্যাক্সিডেন্টের পিক। ছেলেটা সারা শরীরে রক্তে ভিজে একাকার, আর একটু দূরেই তার বাইকটা পড়ে আছে। হুট করে ইসরাত এটার কার পিক পাঠালো বুঝতে পারছে না অর্থি, কারণ ছেলেটা উপর হয়ে পড়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। অর্থি একটা মেসেজ দিল, ছেলেটা কে? ওপাশ থেকে রিপ্লাই আসলো। মুহূর্তে একটা অজানা কারণে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। প্রান্তর জন্য তো তার এমন অনুভূতি হওয়ার কথা না, তবুও কেন এমন লাগছে সেটা তারও অজানা। এই তো কয়েক মাস আগের কথা। অর্থি যখন স্কুল লাইফ শেষ করে কলেজে ভর্তি হবে, তখনই ফ্যামিলির ঘোর বিরোধিতা, এমন মেয়েকে বেশি পড়িয়ে লাভ কি। কিন্তু অর্থি চায় সে পড়বে। সবশেষে অর্থির ভাইয়া তাকে নিয়ে ভর্তি করায় কলেজে। সেদিনটা অর্থির কাছে খুব আনন্দের একটা দিন ছিল। এরপর শুরু হয় তার কলেজ লাইফ। বাড়ি থেকে বেশি দূরে ছিল না কলেজ, তাই তো পায়ে হেঁটেই যেত। গাড়ি করে গিয়ে বাড়তি খরচ বাড়াতে চাইতো না সে, কারণ তাকে এমনিতেই ফ্যামিলি বোঝা মনে করে। কয়েক মাস কাটতে খেয়াল করে প্রতিদিন কে যেন তার জন্য রাস্তায় একটা চিরকুট আর একটা গোলাপ রেখে যায়, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেত না সে। ধীরে ধীরে ব্যাপারটা অর্থের কাছেও ভালো লাগতে শুরু করে। 17 বছর বয়সী আবেগী মন। এভাবে প্রায় অনেক মাস প্রতিদিন তার জন্য এভাবে চিরকুট আর ফুল রেখে যেত। চিরকুটের শব্দে প্রকাশ পেত তাকে নিয়ে লেখা হাজারো অনুভূতি, কিন্তু অর্থী কিছু বলতো না, কারণ সে জানে তার সমস্যার কথা ছেলেটা জানলে কখনোই তাকে এত ভালোবাসবে না। অনেক মাস পর চিঠির উত্তর দেয় অর্থী। আপনি কে তা আমি জানি না, তবে আপনাকে আমার কিছু বলার আছে। আপনি হয়তো জানেন না যে আমার মাঝে একটা বড় সমস্যা আছে, আর তা হলো আমি কথা বলতে পারি না। এখন আপনিই বলুন, আমার মতো একটা মেয়েকে ভালোবেসে আপনার লাভ কি হবে, যার মুখ থেকে আপনি কখনোই ভালোবাসি শব্দটা শুনতে পাবেন না? সেদিন কাগজটা রেখে সেখান থেকে চলে গেল অর্থী। ভেবেছিল আজ থেকে আর কোনো চিরকুট আর ফুল রাস্তায় কেউ তার জন্য রেখে যাবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে পরদিন আবারও একইভাবে চিরকুট আর ফুল পেল সে। যাকে আমি ভালোবাসি তার ব্যাপারে সব জেনেই আমি ভালোবাসি। আমার ভালোবাসাটা এতটা সস্তা নয় যে কোনো দিকে কমে যাবে। আর মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে হবে না, চিরকুটের শব্দেই বললেই আমি অমৃতের স্বাদ গ্রহণ করে নেব। কিন্তু তবুও কোনো উত্তর দিতে পারেনি অর্থী, ফ্যামিলির ভয়ে। এরপর আর উত্তরটা কখনোই দেওয়া হয়নি। অর্থীর বিয়ে ঠিক হয়ে যায় অর্ণবের সাথে। অর্থী ছোট্ট করে একটা শব্দ লিখে রাস্তায় রেখে আসে, সরি। বিয়ের 2 দিন আগে সরাসরি তার সামনে এসে দাঁড়ায় প্রান্ত। একটা চিরকুট তার সামনে এগিয়ে দিয়ে চোখের পানি মুছে চলে গেল সেখান থেকে। চিরকুটটা খুলে দেখলো অর্থী। দয়া করে সারা জীবন সুখে থাকো। আর যদিও কখনো তোমার সুখের জীবনের দুঃখের দিন নেমে আসে, ওই দিন স্মরণ করো আমায়। সব সময় আমাকে তোমার পাশে পাবে। কিন্তু আজ প্রান্তের অ্যাক্সিডেন্ট তার এত খারাপ লাগছে কেন? প্রান্ত তো তার কেউ না। অর্ণব তখনই বাসা থেকে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসার খবর নেই। না জানে কোথায় গেছে। যতই খারাপ হোক, স্বামীর জন্য মায়া তো হবেই। আজ ভাইয়ার সাথে অনেকদিন পর নিজের বাড়িতে এলো অর্থী। বাবা মাকে দেখে আজ মনটা আনন্দে ভরে গেল। ভাবিকে দেখলো রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। অর্থীর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সব কাজ একা একাই করতে হয়। অর্ণি তো রান্নাঘরের কাছেও আসে না, অথচ বিয়ের আগে অর্থীকে দিয়েই সব করাতো। বাবার বাড়িতে 3 দিন থাকার অনুমতি আছে। অনেকে নিয়ে বেরিয়ে গেল অর্থী। প্রান্তকে খুব দেখতে ইচ্ছে করছে তার, এখনো নাকি জ্ঞান ফিরেনি। ইসরাতের কাছ থেকে ঠিকানাও নিল রাতে। এখন অর্ণিকে নিয়ে রওনা দিল সে। দূর থেকে একটু দেখেই চলে আসবে, গরমে শরীর ঘেমে একাকার। একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল অর্থী। রাস্তায় জ্যাম থাকায় গরমটা একটু বেশিই লাগছে তার। হসপিটালে পৌঁছে ভাড়া মিটিয়ে দিয়ে ভেতরে চলে গেল তারা। প্রান্তর হাত পায়ে ব্যান্ডেজ করা, অক্সিজেন মাস্ক লাগিয়ে বেডে শুয়ে রাখা হয়েছে তাকে। গ্লাসে এক হাত রেখে প্রান্তর দিকে চেয়ে আছে অর্থী। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওখান থেকে বের হয়ে গেল সে। অর্ণি বলল, প্রান্ত ভাইকে চেনো আপু? অর্ণির কথায় চুপচাপ মাথা নাড়ালো অর্থী, যার অর্থ সে চেনে। অর্থী চুপচাপ একটা রিক্সায় অর্ণিকে নিয়ে উঠে গেল। কেন যেন আজ পূর্বের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। প্রান্তর চিঠিগুলো বারংবার চোখের সামনে ভেসে উঠছে।
তার দেওয়া শেষ চিরকুটে আজ তার 2 কান জুড়ে বাজছে। দোয়া করি সারা জীবন সুখে থেকো। আর যদিও কখনো তোমার সুখের জীবনে দুঃখের দিন নেমে আসে, ওই দিন আমায় স্মরণ করো। সব সময় আমাকে তোমার পাশে পাবে। কিন্তু অর্থের সব কষ্ট একটা দীর্ঘশ্বাসের মাঝেই উড়িয়ে দিল। প্রান্ত এখন মাত্রই পরপুরুষ, তাকে নিয়ে ভাবলেও এখন পাপ হবে। বাড়িতে এসে শাওয়ার নিয়ে বের হলো সে। মাথার উপরে ফ্যানটা ছেড়ে লম্বা হয়ে শুয়ে আছে। মা এসে খাওয়ার জন্য ডাকলো, তবে অর্থের বিয়ের আগে মায়ের কণ্ঠস্বর আর এখনের কণ্ঠস্বরে বেশ পার্থক্য বোঝা যায়। এখন আর আগের মতো ঝাঁঝালো কণ্ঠে কথা বলে না তার সাথে। ফোনে মেসেজের শব্দে ফোনটা হাতে তুলে নেয় অর্থি। অর্ণবের মেসেজ দেখতেই লাফ দিয়ে উঠে বসে। অর্ণব তাকে মেসেজ করেছে। সিন করে মেসেজটা পড়ল সে। নিজেকে সবসময় ভালো প্রমাণ করতে চাইলেও আমি আগে থেকেই জানতাম তোমার ক্যারেক্টারের প্রবলেম আছে। না হলে বিয়ের পরেও বাবার বাড়ির নাম করে প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে যেতে না। অর্থেই নিরাশ হলো মেসেজ পড়ে। অর্ণবের চিন্তাধারা কতই উন্নত, হেটুকু বলে একটা নিঃশ্বাস নিল অর্ণব। আর তার সামনে বসে আছে ইন্সপেক্টর সাইদ। সে কুচকানো কপালে হাত রাখলো, চোখে মুখে ভাবান্তরে স্পষ্ট। হয়তো অর্থের জন্য মায়া হচ্ছে তার। এটা কতটা অবহেলা সহ্য করছে। পায়নি বাবার বাড়ির ভালোবাসা, আর পায়নি স্বামীর কাছে একটু সুখ। অর্ণব একটু হেসে বলল, অর্থির কষ্ট এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। এরপর যে কষ্ট পেয়েছে তার কাছে এগুলো কিছুই না। সাইদ একটু অবাক হয়ে বলল, এত কষ্ট দিয়েছেন কেন মেয়েটাকে? তাকে তো সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন এমন করে, তার তো কোনো দোষ ছিল না। অর্ণব একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর বলল, আমি অনুতপ্ত। নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি। আমার মতো পাপীর শাস্তি হওয়াই উচিত। 4টা প্রাণ আমার জন্য চলে গেল। আমার উপযুক্ত শাস্তি না হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সাইদ একটু আগ্রহ নিয়ে বলল। অর্ণব একটু হেসে বলল, এরপর কি হয়েছিল? বলছি, সব বলছি এক এক করে। সেদিন সারা রাত ঘুমাতে পারেনি অর্থি, কারণ হাসপাতাল থেকে প্রান্তকে দেখে আসার পর সেদিন সন্ধ্যায় নাকি প্রান্ত খুব করে অর্থিকে দেখতে চেয়েছিল, কিন্তু অর্থি আর যায়নি। সেদিন রাত 9টার সময় নাকি মারা গেছে প্রান্ত। প্রান্ত তাকে কত ভালোবাসতো, অথচ সে প্রান্ত শেষ ইচ্ছেটা পূরণ করেনি। এই 2 দিন পর অর্থিকে নিয়ে যায় তার শ্বশুরবাড়ি। এই বাড়িতে বন্দি থেকে অর্থি কিছু না জানতে পারলেও বাবার বাড়িতে গিয়ে অর্থে অর্ণবের সম্পর্কে খোঁজ নিয়ে অনেক কিছু জানতে পেরেছিল। বাইরে একটা মেয়ের সাথে রিলেশন আছে অর্ণবের, আছে তার সাথে অবৈধ মেলামেশা। প্রথমে অর্থের বিশ্বাস না হলেও পরদিন অর্ণবকে ফলো করলো সে। দেখে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো অর্ণব। তারপরে একটা মেয়ে বেরিয়ে আসতেই মেয়েটাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। অর্থি কিছুক্ষণ শকড হয়ে দাঁড়িয়ে থাকে ওখানে, কিছু বলার ভাষা নেই তার। তবুও এটা কি জাস্ট ফ্রেন্ডশিপ নাকি অন্য কিছু তা নিজেকে মানাতে পারছে না সে। তার বিশ্বাস অর্ণব এমনটা কখনোই করতে পারে না। এরপর শিওর হতে বাড়ির ভেতরে গেল অর্থি। ভেতরে গিয়ে যা দেখলো তাতে আর কিছুই অবিশ্বাস করতে পারছিল না সে। ইচ্ছে তো করছিল ওই মেয়েটার থেকে অর্ণবকে ছাড়িয়ে বলে উঠতে, এমনটা করবেন না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু অর্থি চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। রাস্তায় আসতে 2 চোখ গড়িয়ে পানি পড়তে থাকে। এতক্ষণ খুব কষ্টে আটকে রেখেছিল। অর্থির কষ্ট হচ্ছে খুব আজ। রাতের খাবার শেষ করে রুমে গেল অর্থি। দেখলো অর্ণব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হুট করে অর্ণবের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল অর্থি। অর্ণবকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে তার, কিন্তু আল্লাহ যে তাকে সেই শক্তিটুকু দেয়নি। এরপর অর্ণবকে ছেড়ে রুমে আসা অর্থি আবার অর্ণবের কাছে গিয়ে কি যেন লিখে কাগজটা অর্ণবের দিকে বাড়িয়ে দিল। আপনি যা করেন না কেন আমার কোনো অভিযোগ নেই। যদি আপনি সব ছেড়ে দেন তাহলে আমি সব মেনে নিব। প্লিজ এমন করবেন না, আপনাকে আমার অন্য মেয়ের সাথে সহ্য হয় না। কাগজটা হাত দিয়ে মুচড়ে অর্থের মুখের দিকে ছুঁড়ে মারে অর্ণব আর বলে ওঠে, তোমাকে আমি প্রথম রাতেই বলেছি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার নেই। এখন আমি চাইলেই যে কোনো সময় তোমায় ডিভোর্স দিতে পারি। সো চুপচাপ সব মেনে নাও, আর যেভাবে আছো ওভাবেই থাকো। বেশি এগোতে চেষ্টা করো না, রক্ষিতার মতোই থাকো। বলেই রুমে চলে যায় অর্ণব। অর্ণবের শেষ কথাটা খুব গায়ে লাগলো অর্থির। আমি তো মাত্রই তার রক্ষিতা, যখন ইচ্ছে ব্যবহার করবে, আর যখন ইচ্ছে তখন ছুঁড়ে ফেলে দিবে। আজ অর্ণবের অফিসের বস আসবে এই বাড়িতে।
ওই দিন অর্ণব যখন অর্থিকে পার্টিতে নিয়ে গেল, ওখানে অর্থিকে দেখেছিল তার বস। এরপর অর্ণবের মুখে শুনলো অর্থির রান্নার হাত খুবই ভালো। সেখান থেকেই তার বস আগ্রহ জানালো অর্থির রান্না টেস্ট করবে। তাই তো এই ডিনারের আয়োজন। সেই সন্ধ্যা থেকে রান্না করছে অর্থি। বারবার কাপড় দিয়ে কপালের ঘাম মুছে আবারও রান্নায় মন দিল। তার শাশুড়ি বারবার এসে দেখে যাচ্ছে রান্না কতটুকু হলো। অর্ণব তো সেই সন্ধ্যা থেকে অস্থির, তার বস নিজে থেকে তার বাড়িতে আসছে। বাইরে গাড়ির হর্ন কানে আসতেই অর্ণব দরজা খুলে বাইরে যায়। দেখলো তার বস চলে এসেছে। তাকে গিয়ে এগিয়ে এনে বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অর্থি তখন ক্লান্ত হয়ে ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। শাশুড়ির ডাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় সে। একটা নীল রঙের শাড়ি পরে নিল। তারপর তাড়াহুড়ো করে কিচেনে যায়। একে একে খাবার এনে টেবিলে সাজিয়ে দিতে শুরু করলো সে। যদিও সে পরপুরুষের সামনে যায় না, তবু অর্ণবের কথায় সব করেছে সে। অর্ণবের বস ফরহাদ চৌধুরী সেই দিন পার্টিতে অর্থিকে প্রথম দেখেছিল, কিন্তু সেদিন বোরখা হিজাব পরায় পুরোপুরি দেখেনি তাকে। আজ এখানে অর্থিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দৃষ্টিতেই বোঝা যাচ্ছে শাড়ি পরিহিতা এই চমৎকার নারীর রূপে সে মুগ্ধ। চোখ ফেরাতেই পারছে না। তার এমন অদ্ভুত দৃষ্টি চোখে পড়লো অর্থির। ধীরে ধীরে তারও অস্বস্তি লাগতে শুরু করলো। তবুও কিছু বলতে পারছে না সে। চুপচাপ সেখান থেকে চলে গেল। খাবার শেষেও প্রায় 1 ঘন্টা এ বাড়িতে বসেছিল ফরহাদ চৌধুরী। ওর সাথে কথা বলছে, কিন্তু তার লক্ষ্য অর্থিকে দেখা। তার চোখে যেন এত সুন্দরী রমণী আর ধরা পড়েনি। অর্ণবকে বলল সে সারা বাড়ি ঘুরে দেখতে চায়। অর্ণবও খুশি মনে এক এক করে সারা বাড়ি দেখাচ্ছে তাকে। অর্ণবের রুমে ঢুকতে অর্থির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। অর্থি বসা থেকে উঠে চুপচাপ এক পাশে দাঁড়িয়ে রইল। ফরহাদ চৌধুরীর চোখ যেন অর্থির সারা শরীর জুড়ে বিচরণ করছে। অর্থি না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। যাওয়ার সময় ফরহাদ চৌধুরী অর্ণবকে ডেকে বাইরে নিয়ে যায়। একটা ডিল করবে, তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ডিল। আপনার স্ত্রীকে আমার ভালো লেগেছে অর্ণব সাহেব। অর্ণব হুটহাট এমন কথা শুনে মাথা তুলে তাকালো। ফরহাদ চৌধুরী আবারও বলল, এক রাতের জন্য আমার বিছানায় পাঠাতে হবে তাকে। বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। অর্ণব এখনো তার দিকেই তাকিয়ে আছে। এমন একটা কথা শুনতে হবে তা হয়তো কল্পনাতেও করতে পারেনি সে। নীরবতা ভেঙে অর্ণব বলল, সরি স্যার, আমি আমার স্ত্রীর সাথে এমনটা করতে পারবো না। অর্ণব সাহেব, আপনি কি ভুলে গেছেন যে কি ছিলেন আপনি? জিরো থেকে হিরো হয়েছেন আপনি, আর সেটাও আমি দয়া করেছিলাম বলে। এখন আপনি আমার প্রস্তাবে রাজি না হলে আপনাকে চাকরিটা ছেড়ে দিতে হবে, আর অফিস থেকে দেয়া বাড়ি ও গাড়ি দুটোই ছেড়ে দিতে হবে। প্লিজ স্যার, এমনটা করবেন না। তাহলে আমি যা বলেছি তাই আপনাকে চুপচাপ করতে হবে। আপনার বেতন আগের তুলনায় দ্বিগুণ করে দেয়া হবে। এখন আপনি ডিসিশন নিন, কোন অপশানটা বেছে নেবেন আপনি। কালকে অফিসে মতামত জানাবেন। ভাবার জন্য আজ সারা রাত সময় আছে আপনার কাছে। অর্ণব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে এমন চান্স দুবার আসবে না। আর অর্থিকে তো সে এমনিতেই ডিভোর্স দিয়ে দিবে। তাহলে নিজের সফলতার মাঝে টোক হিসেবে ব্যবহার করতে প্রবলেম কি? অর্ণব অর্থির কাছে গিয়ে বলল, সরি অর্থি, ওই দিনের কাজের জন্য আমি লজ্জিত। আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল তখন। অর্থি চুপচাপ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছে সে। অর্ণব আবারও বলল, বৃষ্টি তোমার খুব পছন্দ অর্থি? অর্থি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। অর্থি কিছু না বলে রুমে চলে গেল। হাত মুছে একটা কাগজে কি যেন লিখলো, আর তা অর্ণবের দিকে এগিয়ে দিল। আমার না ছোট ছোট অনেক স্বপ্ন আছে, আর তার মাঝে একটা হলো প্রিয় মানুষটার সাথে বৃষ্টিতে ভেজা। ভিজবেন আমাকে নিয়ে? অর্ণব চুপচাপ অর্থিকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। আজ যত ইচ্ছে ভিজবে সে। ছাদে পা রাখতেই 2 হাত মেলে দিয়ে বৃষ্টির তালে তালে নাচছে অর্থি। আর অর্ণব এক পাশেই দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। এতটুকু বলতে ইন্সপেক্টর সাইদ তাকে থামিয়ে একটা প্রশ্ন করলো। মেয়েটা এতই বোকা ছিল? মানে তার সাথে এত কিছুই হলেও সে চুপচাপ মেনে নিত? অর্ণব একটু হেসেই বলল, ছোটবেলা থেকে অবহেলা পেতে পেতে হয়তো সব সিচুয়েশন স্বাভাবিকভাবে নিতে শিখে গেছে সে। খুব বোকা ছিল মেয়েটা, অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলতো। আর আপনি তার সুযোগ নিয়েছিলেন? আচ্ছা, তখন আপনার কাছে এসব মানে কেন আপনার মাঝে অনুশোচনা জেগে উঠছে? এবার অর্ণবের 2 চোখ ভিজে উঠল।
ওর কথা এখন খুব মনে পড়ছে আমার। ইচ্ছে করছে আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসি। একবার নয়, 1000 বার সরি বলি তাকে, কিন্তু সেই সুযোগ তো আর নেই। আমি আমার বাচ্চার মুখে বাবা ডাক শুনতে পাইনি। ওই দিনের পর থেকে দু কান জুড়ে শুধু আমার ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছে এই বুঝি আমার সন্তানটা কাঁদছে। আমি আমার বাবাকেও হারিয়ে ফেললাম ওই ঘটনার জন্য। মা তো বলেই দিয়েছে আমার মতো কুলাঙ্গারের চেহারা দেখলে সে আত্মহত্যা করবে। এসবের থেকে মুক্তি চাই আমি। আমার মৃত্যুদণ্ড হোক, এটাই আমি চাই। আমার মতো মানুষের অবশ্যই শাস্তি পাওয়া দরকার। আজ অর্থের মন জুড়ে আনন্দের জোয়ার এসে সব এলোমেলো করে দিয়েছে। অর্ণব আজ নিজেই তাকে কত সময় দিচ্ছে, আগের মতো বিরক্ত দেখাচ্ছে না। দেখে মনেই হচ্ছে না অর্ণবের মাঝে এমন একটা খারাপ মানুষ লুকিয়ে আছে। ছাদ থেকে কোলে করে নিয়ে আসে অর্থিকে। লজ্জায় দুহাতে অর্ণবের গলা জড়িয়ে চোখ বন্ধ করে আছে অর্থি। দুপুরের দিকেই থেমে গেল বৃষ্টি। আকাশ এখনো পরিষ্কার হয়নি। আজ অর্থিকে রান্না করতে হয়নি, অর্ণব যেতে দেয়নি। এমনকি দুপুরে অর্থিকে হাতে তুলে খাইয়েও দিল অর্ণব। অর্থি ভাবছে এই বুঝি সব ঠিক হয়ে গেল। এই বুঝি অর্ণব তাকে বুঝতে পেরেছে। এই বুঝি তাকে ভালোবাসতে শুরু করেছে। এই বুঝি তাকে ভালোবাসতে শুরু করেছে। ভাবতেই তার মন আকাশের পাখিগুলোর মতো ডানা মেলে উঠতে লাগে। কাগজে কিছু একটা লিখে অর্ণবের দিকে এগিয়ে দিল অর্থি। আপনাকে একটা সুখবর দেওয়ার আছে। অর্ণব তার দিকেই তাকিয়ে বলল। কি? অর্থি আবারও লিখে বলল। পরে বলবো, এটা সারপ্রাইজ। বিকেলে আকাশ প্রায় পরিষ্কার। ব্যালকনিতেই বসে আছে অর্থি। তখনই ফোনে একটা মেসেজ এসে। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি? অর্ণির তো বিয়ে ঠিক হয়ে গেছে, শুনেছিস? কি বলো? ও তো এখনো ছোট। পাত্র ভালো, তাই হাতছাড়া করতে চাইনি। আচ্ছা, কি করে পাত্র? নিজেদের অনেক বড় বিজনেস আছে। আচ্ছা, অর্নি কি রাজি? প্রথমে রাজি হয়নি, এরপর ছবি দেখে রাজি হয়ে গেল। আচ্ছা, বিয়ে কবে? আগামী মাসের 15 তারিখ, মনে হয় 20 দিন আছে। অর্নির বিয়ে তো ঠিকই হয়ে গেল, এরপর তো বাড়িটা পুরো খালি হয়ে যাবে, তাই না? রে, তোকে অনেক মিস করি। কিন্তু আমি তো তোমাদের কাছে বোঝা ছিলাম। কে বললো? তা না হলে কি আমার বিয়ে হচ্ছিল না দেখে মা আমার হাতে বিষের বোতল এনে দিয়ে বলেছিল এটা খেয়ে আমাকে মুক্তি দে? বোঝা না হলে কি এসব বলতো? ওসব নিয়ে এখনো ভাবিস? ওসব এখন অতীত, আর অতীত ভেবে কষ্ট পাওয়া ঠিক না। কিছু অতীত কখনো মন থেকে একেবারে মুছে ফেলা যায় না, তবুও ভুলে থাকতে চেষ্টা করি। ভালোই তো আছি। অর্ণব খুব ভালো ছেলে। সন্ধ্যায় অর্ণব একটা নীল শাড়ি এনে অর্থির হাতে দিল আর বলল। এটা পরে নাও, রাতের বেলায় ঘুরতে বের হব আমরা। অর্থির বোকার মন খুশিতে হকচকিয়ে ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে সেজেগুজে একেবারে রেডি। অর্ণবের সাথে বের হলো সে। নীল শাড়ি, হাতে নীল চুড়ি। একটু দূরে গিয়ে কিছু গোলাপ কিনে অর্থির হাতে দিল অর্ণব। অর্থি আজ খুব খুশি। খুশিতে রাস্তায় জড়িয়ে ধরল অর্ণবকে সে। অর্ণব তাকে ছাড়িয়ে কানে কানে ফিসফিসিয়ে বলল। এটা রাস্তা, বাড়ি না। অর্থি লজ্জা পেল। হুটহাট এত কিছু পেয়ে হয়তো নিজের আবেগ কন্ট্রোল করতে পারেনি সে, তাই তো এমনটা করলো। এরপর অর্থিকে নিয়ে একটা বড় হোটেলে গেল সে। অর্থি চারদিকেই চোখ বুলাচ্ছে। অর্ণব ওদের সাথে কি যেন বলছে, তাও সে বুঝতে পারছে না, কারণ সে হোটেলের সবকিছুর দিকে তাকিয়ে দেখছে। এরপর অর্ণব তাকে নিয়ে হাঁটা ধরল। অর্থিও চুপচাপ চারদিকে চোখ বুলাতে বুলাতে অর্ণবের সাথে হাঁটতে লাগলো। এরপর একটা রুমে ঢুকে গেল তারা। অর্থির সাথে সবসময় কাগজ আর কলম থাকে। সে অর্ণবের দিকে একটা লেখা এগিয়ে দিল। আমরা কি আজ এখানেই থাকবো? কিন্তু আর্থির কথায় উত্তর দিল না অর্ণব। চুপচাপ দাঁড়িয়ে রইল সে। একটু পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো একটা লোক। তাকে দেখেই চক্ষু চড়ক গাছ অর্থির। এটা তো অর্ণবের অফিসের বস ফরহাদ চৌধুরী। অর্থি এবার অর্ণবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, যার অর্থ লোকটা এখানে কেন? অর্ণব সোজাসুজি ভাবেই বলল। আজ রাতটা ওর সাথে থাকতে হবে তোমাকে, এরপর সকালে এসে তোমায় নিয়ে যাব আমি। মুহূর্তেই অর্থির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না সে। সে দ্রুতই একটা লেখা লিখে অর্ণবকে দিল।
প্লিজ আপনি আমায় মারুন, কাটুন, যাই করেন, প্রয়োজনে আমায় মেরে নদীতে ফেলে দিন, তবুও এত বড় পাপের মাঝে আমায় ছেড়ে যাবেন না। আপনি ছাড়া আর কাউকে আজ পর্যন্ত আমার হাতও স্পর্শ করতে দিইনি, সেখানে আমি পারবো না। কিন্তু অর্ণবের মাঝে একটুও দয়া হলো না। ঠাস করে অর্থের গালে একটা থাপ্পড় দিয়ে বলল। যা বলছি চুপচাপ তাই করবি। অর্থী দ্রুতই আরেকটা লিখা দিয়ে বল। প্লিজ, আল্লাহ সইবে না এত বড় জুলুম। আমার জীবনে এত বড় পাপ জুড়ে দিবেন না আপনি। আপনার দুটো পায়ে ধরি আমি। এরই মাঝে মাঝে ফারহাদ চৌধুরী তার কাছে এসে চুলগুলো ছুঁয়ে দিয়ে বলল। অর্ণব খুব মারে তাই না? ব্যাপার না, আজ দেখবে আমি খুব আদর করব তোমায়, যা এর আগে কখনোই পাওনি তুমি। অর্ণব কিছুই বলছে না, চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়ালে অর্থী ফ্লোরে পড়ে অর্ণবের পা জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করে। কিন্তু তবুও মায়া হলো না অর্ণবের। অর্থীকে লাথি মেরে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে। অর্থীর ভাবি তখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখনই কলিং বেলের শব্দে সে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেখে বাইরে অর্থী দাঁড়িয়ে আছে। চুপচাপ, মুখটা ফ্যাকাশে, অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে সে। ভাবি একটু বিরক্তি ভাব নিয়ে বলল। অর্থী কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপর চুপচাপ হেঁটে অর্ণির রুমে গেল। এখানে আগে সে আর অর্ণি থাকতো, এখন শুধু অর্ণি থাকে। ভাবি হা হয়ে অর্থের পেছন পেছন চলে গেল। বেশ কিছুক্ষণ আগে তখন ভোরের পাখি ডাকছিল চারিদিকে। অর্থীদের রুমে পাশেই রুম ছিল অর্ণবের। অর্ণব এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল। একটু পর এসে দরজা খুলে ফরহাদ চৌধুরী, তার পরনে একটা শর্ট প্যান্ট। অর্ণব রুমে ঢুকে দেখে রুমের এক কোণে দু হাঁটুতে মুখ গুজে বসে আছে অর্থী, তবে কাঁদছে না, চুপচাপ বসে আছে। অর্ণব গিয়ে অর্থীকে বাড়ি নিয়ে আসার জন্য তুলতেই অর্থী অর্ণবের গালে ঠাস ঠাস দুটো চড় মেরে দেয়। অর্ণব কিচ্ছু বলল না। অর্ণব দ্রুত অর্থীকে নিয়ে বাসায় ফিরল, যেন বাবা কিছু জানতে না পারে। এর মাঝে রাস্তায় সোজাসুজি অর্ণব তাকে ভালোভাবে বলে দিল যেন বাসায় কেউ এ ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। অর্ণব আজ অফিসে যায়নি, অর্থীর আশেপাশেই আছে। অর্থী একটা বড় চিরকুট রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর সোজা তার বাসায় চলে গেল। অর্ণব যেন এই দিনটারই অপেক্ষায় ছিল, কারণ অর্থীর থেকে অনেক আগেই ডিভোর্স ব্যাপারে সাইন নিয়ে নিয়েছে সে। এখন সবাইকে বলবে অর্থী তাকে ডিভোর্স দিয়ে নিজে থেকেই চলে গেছে। ভাবি তার রুমে আসতে অর্থী একটা কাগজ এগিয়ে দিল। কেন চলে এসেছি এটা জানতে এসেছো তাই তো? আমি অর্ণবকে ডিভোর্স দিয়ে এসেছি, বুঝলে? ভাবি আর এক মুহূর্ত দাঁড়ালো না। রুম থেকে বেরিয়ে সারা বাড়ি মাথায় তুলে নাচছে। তার মা তো এসে তাকে অনেক কথা শুনিয়ে গেল। কত কষ্ট করে তোকে বিয়েটা দিয়েছি, আর ওর সংসারটাও ঠিক হতে পারলি না। হায় রে কপাল পুরি। আর কয়দিন পর আমার ছোট্ট মেয়ের বিয়ে, তোর এই খবর ওরা জানলে বিয়েটা হবে? আর কত জ্বালিয়ে মারবি আমাদের? বলেছিলাম না সব চুপচাপ সহ্য করে হলেও ওখানে পড়ে থাকতে? কেন এলি এই বাড়িতে? হাই খুদা, কার সাথে আমি এত বক বক করছি? সারা দিনও কি এই ববির মুখ দিয়ে একটু কথা বের হবে? যত সব ঝামেলা আমার কপালে এসে জোটে। বলে রুম থেকে বের হয়ে গেল তিনি। অর্থী চুপচাপ বসে আছে বিছানায়, তবে আজ একটু কাঁদছে না সে। মানুষ কতটা আঘাত পেলে কাঁদতে পর্যন্ত ভুলে যায়। দুপুরেও ভাত নিয়ে রুমে ঢুকে অর্থের মা তখনও কথা শুনিয়ে আছে। রাগে অর্থের খাবারের প্লেট আছাড় মারতেই তার টুকরো টুকরো হয়ে যায়, আর খাবারগুলো ছিটিয়ে পড়ে চারদিকে। আচমকা তার মা এসে একটা চর বসিয়ে দেয় তার গালে। তেজ দেখাস না, এত কিছু করে আবার গা দিয়ে তেজও বের হয়? একটু দূরেই ছিটকে পড়ে সে, তবে সে কান্নারত পরিবর্তে মায়ের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। মুখে বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তার মা। অর্থী এখনো হাসছে। বিকেলে আশেপাশের প্রতিবেশীরা তাকে দেখতে চলে এলো। স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে এসেছে এই খবর শোনার পর যেন তাকে সবাই এলিয়েন ভাবতে শুরু করেছে, অথবা চিড়িয়াখানার কোনো প্রাণী। এই খবর চলে গেল অর্ণের হবু শ্বশুর বাড়িতেও। তারা ফোন করে জানিয়ে দিয়েছে এই বাড়ির মেয়েকে তারা কিছুতেই বউ করে নিয়ে যাবে না। এই খবর শোনা মাত্রই অর্থীর মা রুমে এসে একটা বেল্ট হাতে তুলে নিল। তারপর অর্থীর রুমে গিয়ে দরজা বন্ধ করে ইচ্ছে মতো মারতে লাগলো। অর্থীর সাদা চামড়া ফেটে রক্ত বের হতে লাগলো। বাড়ির কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না, শুধু ভাইয়া বারবার দরজায় লাথি দিচ্ছে।
হয়তো দরজাটা ভেঙে অর্থিকে বাঁচাবে এই আশায়। জায়গায় জায়গায় কেটে রক্ত বের হতে লাগলো অর্থির, কিন্তু অর্থি এখনো হাসছে, যেন এমন সিচুয়েশনে খুব মজা পাচ্ছে সে। ব্যথায় ফ্লোরে লুটিয়ে পড়েও হাসছে সে। এটুকু শুনেই সাঈদ অর্ণবের হাত ধরে টেনে ভিতরে ঢুকিয়ে দেয় আর চেঁচিয়ে বলল, আপনার জন্য এই জায়গাটি প্রাপ্য। আরও আছে, ওটা শুনবেন না? এই সত্যটা আমার বাবাও জেনে গেল। এরপর অর্থি প্রেগনেন্সির রিপোর্ট সে দেখে ফেলেছিল। এরপর সব মিলিয়ে সে হয়তো এটা মেনে নিতে পারেনি যে রাতে ঘুমের মাঝে হার্ট অ্যাটাক করেছিল। আর প্রান্তকেও আমি মেরেছিলাম। অর্থির প্রতি তার ভালোবাসা জানতে পেরে কেন জানি তার বাইকটা একটা ট্রাকের ধাক্কায় উড়িয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে বাবা, প্রান্ত, আমার অনাগত সন্তান, আমার স্ত্রী, 4 জনকে খুন করেছি আমি। কিচ্ছু না বলে চেয়ারে বসে বড় বড় শ্বাস নিতে লাগলো সাঈদ। তখন গভীর রাত, অর্থের কাছে কেউ নেই। ভাইয়াকেও মা বলে দিয়েছে অর্থের কাছে আসলে তার মরা মুখ দেখবে। এই মেয়ে এভাবেই মরুক। আর অর্ণি তো নিজে থেকেই আসছে না, হয়তো খুব ঘৃণা করছে তাকে। ভর দিয়ে উঠে আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায় অর্থে। সারা শরীর ব্যথা করছে খুব। ওয়াশরুমে গিয়ে শরীরের রক্তগুলো ধুয়ে নিল সে। কাটা জায়গায় পানি পড়তেই খুব জ্বালা করছিল, কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল তা। বেরিয়ে কাপা হাতে একটা চিঠি লিখলো। আমাকে কখনোই একটু বুঝতে চাওনি তোমরা, সব সময় দূর দূর করেছো, কারণ আমি বোবা, যা তোমাদের সম্মানে লাগে। কিন্তু আমাকে তো সৃষ্টিকর্তাই এমন করে বানিয়েছে, তাই না? সৃষ্টিকর্তা খুব সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে তার বান্দাদের জন্য। আমারও খুব ইচ্ছে ছিল সেই জান্নাতে যাওয়ার। কখনো এক ওয়াক্ত নামাজ বাদ দিতাম না। শুনেছি সুইসাইড করা মানুষরা নাকি চির জাহান্নামী। এখন হয়তো বলবে আমি সব জেনেও কেন সুইসাইড করছি। তার উত্তর আমি দেব না, শুধু এতটুকুই বলতে চাই, আমার জায়গায় তোমরা হলে এতটুকু পর্যন্ত টিকে থাকতে পারতে না। আমি খুব জোর করে নিজের সাথে যুদ্ধ করে এতদিন বেঁচেছিলাম, কিন্তু এখন সেই শক্তিটুকু আর নেই। যাই হোক, আর তোমাদের বোঝা হয়ে থাকবো না। তোমাদের মুক্তি দিয়ে গেলাম, ভালো থেকো তোমরা। আর সুইসাইড নোট হিসেবেও ছোট্ট একটা লেখা রেখে গেল। আমার সুইসাইডের জন্য কেউ দায়ী নয়। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না, তাই নিজে থেকেই চলে যাচ্ছি সকল প্রিয়জনকে ছেড়ে। পরদিন সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অর্থিকে পায় সকলে। নিথর দেহটা নামিয়ে তার পাশে বসে তার ভাই বলল, আমি তোকে বাঁচাতে পারিনি বোন, আমায় ক্ষমা করে দিস। আমার কাছে মায়ের আদেশ বড় নাকি তুই, এটা ভাবতে ভাবতেই সারাটা রাত পার হয়ে গেল। আমায় ক্ষমা করে দিস বোন। অর্থির সুইসাইডের কথা শুনে অর্ণব রুমে রাখা চিরকুটে হাতে নিল, যা অর্থি রেখে গিয়েছিল। দেখে 2 পৃষ্ঠায় অনেক বড় করে লেখা। খুব জানতে ইচ্ছে করছে অর্থির শেষ চিরকুটে শব্দে কি লিখে গেছে। আপনাকে কিছু বলার নেই আমার, কারণ বলার ভাষা হারিয়ে ফেলেছি। জানেন আমার শৈশবটা কেটেছে খুব বাজেভাবে। আমার কোনো বন্ধু বান্ধবী ছিল না। চুপচাপ ঘরের মাঝে বসে থাকতাম সারা দিন। কেউ আমার সাথে কখনো মিশতো না। খুব ছোট থেকেই ফ্যামিলি, আত্মীয় স্বজনদের মুখে এটা সেটা শুনতে শুনতে বড় হয়েছি। খুব কাঁদতাম আমি। এরপর আস্তে আস্তে সব মানিয়ে নিতাম। একজন সাধারণ মানুষ যখন কষ্ট পায় আর তা কারোর সাথে যখন শেয়ার করে, তখন কষ্টটা কিছুটা হলেও কমে যায়। কিন্তু আমি ছোট থেকে যত কষ্টই পেতাম তা কখনো কারোর সাথে শেয়ার করতে পারতাম না। তখন আরও বেশি কষ্ট হতো আমার। আশেপাশের মানুষদের দিকে তাকিয়ে থাকতাম সব সময়। কত সুন্দর করে কথা বলে সবাই। তখন ভাবতাম, ইস, আমিও যদি ওদের মতো কথা বলতে পারতাম। জানেন, আমি সব সময় ভাবতাম আমাকে যে যাই বলুক, এমন কেউ আমার জীবনে আসবে যে আমায় বুঝবে, অন্যদের মতো খোঁচা দিয়ে কথা বলবে না। আমি তার সাথে চিরকুটের শব্দে কথা বলবো। সে আমায় ভালোবাসবে, খুব ভালোবাসবে। প্রান্ত নামের এমন একজনকে আমি পেয়েও হারিয়ে ফেলেছি। শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে কাউকে কিছু বলতে পারিনি। এরপর যখন আপনার সাথে বিয়ে হলো, তখন ভাবলাম যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমার স্বামীকেই আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো। আপনাকে খুব ভালোবাসতাম আমি, কিন্তু কখনো তা মুখ ফুটে আপনাকে বলতে পারিনি, কারণ সৃষ্টিকর্তা আমাকে সে শক্তিটুকু দেননি।
মাঝে মাঝে কল্পনা করতাম যদি কখনো সৃষ্টিকর্তা আমাকে 1 মিনিটের জন্যে হলেও কথা বলার সুযোগটা দিত, তাহলে আমি আপনাকে জড়িয়ে ধরে খুব চিৎকার করে বলতাম আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমার সব চিন্তাই ছিল একটা দীর্ঘশ্বাস। গতকাল আপনাকে একটা সুখবর দিব বলেছিলাম না? এখন বলি, আপনি বাবা হতে চলেছিলেন। জানি না এখন আপনার প্রতিক্রিয়া কি হবে, তবে আমি আমার বাচ্চাকে সাথে নিয়েই অনেক দূরে চলে যাব, কারণ এই স্বার্থপর দুনিয়ায় এমন মানুষরূপী পশুদের হাতে আমি আমার সন্তানকে রেখে যেতে চাই না। আচ্ছা, আপনি কি আমায় একটুও বুঝতে পারেননি? ও, বুঝবেন কিভাবে, যেখানে নিজের ফ্যামিলির মানুষই আমাকে সবসময় মুখের কথায় লাথি উষ্ঠা মারতো। আমি ছোট থেকেই এমন লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি। ভেবেছিলাম সবার জীবনেই তো কষ্টের পর সুখ আসে, তেমন আমারও আসবে, কিন্তু তার হলো কই। আমি সুখকে ছুঁতে গেলেই তা দুঃখে পরিণত হয়। আমি আসলে মানুষ না, রাস্তার কোনো ঘৃণিত পশু। সবার ব্যবহারে নিজেকে তাই মনে হয় আমার। যাই হোক, আপনাকে মুক্তি দিয়ে দিলাম। ঈশিতাকে বিয়ে করে নেবেন কেমন? ওই মেয়েটার সাথে এমন করবেন না। ভালো থাকবেন। আমি নামক পশুটা আর কখনো আপনাদের সামনে দাঁড়াবে না, আর কারো মুখ কালো করার কারণ হবে না। ভালো থাকবেন সকলে।